সিন্ডিকেট নির্মূলে বাজেটে পদক্ষেপ না থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঋণ নির্ভরতায় সংকট বাড়বে অর্থনীতিতে, দাবি ইআরএফের। টেকসই উন্নয়নের জন্য জোর দিতে হবে পরিবেশ বান্ধব প্রবৃদ্ধিতে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রণোদনার সুপারিশ বিশ্বব্যাংকের। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল, ভ্যাটের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রত্যাহারের অনুরোধ কর্তৃপক্ষের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বাজেটে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তব ভিত্তিক পদক্ষেপ না থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এছাড়া বাজেটের অর্থায়ন দায় দেনার ওপর নির্ভরশীল হওয়ায় অর্থনীতিতে সংকট আরও বাড়বে। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় এসব অভিমত জানান বিশ্লেষকরা। অর্থমন্ত্রী 2024-25 অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মুদ্রানীতির মতো সংকোচনশীল বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা সাহায্য করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাজেট আলোচনায় বিশ্লেষকরা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেই। বাজারের সরবরাহ নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেশন, এইগুলো তো রয়েছে। আর তারপরেও রয়েছে যে আমদানি, এই যে আমাদের যে ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে, সঙ্গত কারণেই বাড়ানো হয়েছে, কিন্তু অন্যদিকে আবার আমাদের আমদানিও কস্টলি হয়ে যায়, আমদানিও বেড়ে যাবে। তো সেই প্রেক্ষিতে এই মূল্যস্ফীতিটা মূল্যস্ফীতির হার অর্জন করা অসম্ভব ব্যাপার। বাজেটের অর্থায়ন এখন দায় দেনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে জানিয়ে বিশ্লেষকরা বলেন, এতে অর্থনীতির সংকট আরও গভীর হবে। সরবরাহ যখন 1,37,000 কোটি টাকা নিয়ে আসবেন ব্যাংক সেক্টর থেকে, ব্যাংকের ক্রেডিট পারবে না, ব্যবসা বাণিজ্য উজ্জীবিত না হয়, কর্মসংস্থানে কর উঠাবেন করতে, ট্যাক্স করতে উঠাবেন, সোর্স কি? ইন্ডিয়ার একটা বিশেষত্ব শর্টকাট বেঁচে টাকা ওঠাবে, ব্যাস। লিকুইডিটি কম হয় তাহলে কিন্তু আরও সুদের হারের উপরে চাপ পড়বে, তাহলে ব্যক্তি খাতের ব্যবসার খরচটা আরও সেটার উপরে চাপ পড়ে যাবে। সরকার যে ঋণ নিবে, বাংলাদেশ ব্যাংকগুলি যে লিকুইডিটি পরিস্থিতি, তাতে কিন্তু অবস্থা খুব খারাপ। আর আমাদের দেশের যে আজকের যে রিজার্ভ নীল হওয়ার পিছনে যে কারণটা কেউ বলেন না আপনারা, আমরা বিদ্যুৎ আনছি, আমদানি করে ডলারে পরিশোধ করছি, বিক্রি করতেছি বাংলা টাকায়, আপনার রিজার্ভ কোত্থেকে থাকবে? বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবনা দিয়ে অর্থনীতি, রাজনীতি ও নৈতিকভাবে সরকারের বিচ্যুতি ঘটেছে বলেও মন্তব্য করেন আলোচকরা। সংসার চালাচ্ছেন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তবে চ্যালেঞ্জ থাকলেও সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। প্রস্তাবিত 2024-25 অর্থবছরে বাজেট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। বলেন, বর্তমান অর্থনীতি প্রেক্ষাপটে নতুন বাজেট বাস্তবসম্মত নয়। আরেক অনুষ্ঠানে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে দাবি গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ব্যবসায়ীদের। সরকার ইনসেন্টিভ প্রস্তাবিত বাজেট অব্যাহত রেখেছে, সেহেতু বিগত অর্থ বছরে ঘোষিত প্রচ্ছন্ন রপ্তানিকারে মনে করলে ক্যাশ ইনসেন্টিভ এবার বাজেটে অন্তর্ভুক্ত করা এবং উক্ত প্রস্তাবকে বাস্তবায়নে রূপান্তর করার জন্য বিশেষ অনুরোধ করছি। রপ্তানি খাতে আমরা দেখছি শ্লথগতি। রেমিটেন্সের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে, রেমিটেন্সের প্রবাহ বাড়লেও মনে হচ্ছে ওইটা হয়তো ইনফর্মাল চ্যানেলে বেশি বেড়েছে রাদার দেন ফর্মাল চ্যানেলে। সত্যিকার অর্থে ফর্মাল চ্যানেলের রেমিটেন্সের যে গতি প্রকৃতি, সেটা দেখলাম যে এটা স্থবির হয়ে আছে। বাজেট প্রণয়নে সব খাত বিবেচনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা। বলেন, আগামীতে কর কাঠামোর সংস্কার হলে বাজেট বাস্তবায়নে সক্ষমতা আরও বাড়বে। অনেক জায়গাতে আছে যেখানে ব্যয় বাড়ানো দরকার, এখন না পারলে হয়তো কোনো এক সময় এটাকে করতে হবে, সেগুলো বিবেচনা রেখে বোধহয় ব্যয় কমানোটার যে প্রোগ্রামটা আমরা বোধহয় আর একটু সুস্পষ্ট করতে পারি। দেশে ব্যবসার পরিধি বাড়াতে শিল্পনীতি কর্তৃপক্ষ তৈরির তাগিদও দেন ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় আরও জানানো হয়, মেট্রো রেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা ও রান্না করা মাংস বহন করা যাবে না। চলাচলের নতুন সময়সূচি নিয়ে তিনি জানান, ঈদ উপলক্ষে আগামী 17 জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী 16 জুন থেকে শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী উত্তরা থেকে সকাল 7টা থেকে 10টা, রাত 9টা পর্যন্ত চলাচল করবে। আর মতিঝিল থেকে সকাল 7:30 থেকে রাত 9টা 40 পর্যন্ত মেট্রো রেল চলবে। এটা আমি এখন বলতে পারবো না, আমাকে বলতে হলে 30শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে নিশ্চয় সংসদে কোনো সিদ্ধান্ত হবে। আমরা আশা করি ইতিবাচক সিদ্ধান্ত আমরা পাবো, এটা আমাদের প্রত্যাশা। যারা যাত্রী তাদের কাছ থেকে আমরা এই প্রত্যাশাই শুনতে পাচ্ছি। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে পরিবেশ বান্ধব উপায়ে প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও প্রণোদনা কাঠামোর প্রয়োজন বলে মনে করে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে জলবায়ু সহিষ্ণু উন্নয়নে করণীয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ নিয়ে নানা উদ্যোগ থাকবে। 5 দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ। বেসরকারি শিল্প খাত রপ্তানি আয় ও কর্মসংস্থানের মূল চালিকা শক্তি। কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ দূষণ এখন বড় প্রশ্নের মুখে। তাই দূষণের আর্থিক ক্ষতির মূল্যায়নও করা উচিত বলে মনে করেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে পরিবেশ ব্যবস্থাপনা ও জ্বালানি রূপান্তর, দক্ষ জনশক্তির মাধ্যমে প্রবৃদ্ধির নতুন নতুন দ্বার উন্মোচন, সহিষ্ণু সমাজ বিনির্মাণের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে হবে। এজন্য সুনির্দিষ্ট 9 পদক্ষেপ নিতে হবে বলে মনে করে উন্নয়ন অংশীদার বিশ্বব্যাংক। বৈশ্বিক অভিজ্ঞতায় দেখা গেছে যে প্রবৃদ্ধি পরিবেশের ক্ষতি করে তা টেকসই হয়নি। অন্যদিকে পরিবেশ বান্ধব উন্নয়ন দারিদ্র্য বিমোচনেও বড় ভূমিকা রাখে। আমি বাংলাদেশ সরকারের পরিবেশ বান্ধব জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের প্রতিশ্রুতি দেখে খুশি। প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বেড়েছে। তবে নীতি নির্ধারকরা মনে করেন, কেবল বিনিয়োগই যথেষ্ট নয়, পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট, মানে গ্রিনটা কিন্তু ওনারা অলরেডি ওনাদের চিন্তার মধ্যে নিয়ে এসছে, এবং সেখানে আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে যে ইকোসিস্টেম। অর্থাৎ বিষয়টাকে আমাদেরকে সার্বিকভাবে দেখতে হবে। একটা হচ্ছে প্রকল্প, একটা হচ্ছে অর্থায়ন, একটা হচ্ছে আমার যে মানব সম্পদ আছে সেটাকে আমি কিভাবে উপযোগী করে তুলব। আমাদের যে নবম যে 5 ইয়ার প্ল্যান, সেখানে কিন্তু এই বিষয়গুলোর আপনারা রিফ্লেকশন পাবেন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে পরিবেশ বান্ধব প্রবৃদ্ধি অর্জনে বড় অঙ্কের বিনিয়োগে সরকারি বেসরকারি অংশীদারিত্বে জোর দেওয়া হয়েছে। আমরা আলাদা এই খাতে কত বরাদ্দ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণা ঠেকাতে কোরবানির হাটে থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম। বৃহস্পতিবার দুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরে মেডিকেল টিম কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ঈদে হাটে নানা জাতের গরু আসে। অনেক সময় অসৎ ব্যবসায়ী হাটে অসুস্থ পশু নিয়ে এসে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 16 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশের পশুর হাটগুলোয় ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন, যাতে পশু কিনে কেউ প্রতারণার শিকার না হয়। বড় বাজারগুলোয় প্রয়োজনে একাধিক টিম থাকবে এবং অস্থায়ী একাধিক বাজারে একটি টিম দায়িত্ব পালন করবে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। এখন থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ নানা দেশে লাইসেন্সধারী প্রকৌশলী হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের প্রকৌশলীরা। স্কিল মাইগ্রেশনের পাশাপাশি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পাবেন পড়াশোনা, গবেষণা ও কাজের সুযোগও। বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি পাওয়ায় মিলছে এইসব সুবিধা। সংগঠনটির সাধারণ সম্পাদক SM মঞ্জুরুল হক মঞ্জুরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার রাতে নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় 23টি স্বাক্ষরকারী দেশ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে থেকেই এই সুবিধা পেয়ে আসছিলেন ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রকৌশলীরা। জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চীনের ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি CREC এবং বাংলাদেশ সরকারের বিআর পাওয়ার জেন লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে এই যৌথ প্রকল্পের চুক্তি সই হয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান জানান, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুসারে 2041 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এই সৌর বিদ্যুৎ প্রকল্প তারই অংশ। প্রকল্পের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে $170 মিলিয়ন। এতে চীনা কোম্পানির 70% এবং বাংলাদেশ সরকারের 30% মালিকানা রয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাইজার চরে 348 একর জমিতে এই প্রকল্প। 2025 সালের জুনে প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে বিদ্যুৎ বিভাগ। যমুনার চরে যে চরল্যান্ড, সেখানে 100 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে। এটার জন্য জমির প্রয়োজন হবে প্রায় 380 একরের মতো। আর ওখানে এই পাওয়ার প্ল্যান্টের বাস্তবায়নের অংশ হিসেবে ওখানে এই খাসল্যান্ডে আগে যারা অস্থায়ীভাবে বসবাস করত তাদেরকে রিসেটেলমেন্টের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বসেছিল কোরবানির পশুর হাট। সোমবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে এই হাট। এই হাটের একমাত্র ডিজিটাল পেমেন্ট বুথ থেকে ক্রেতা বিক্রেতারা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের মাধ্যমে দেশের সর্বনিম্ন খরচে ক্যাশ আউট করেছেন, যার ফলে হাটে টাকা চুরি যাওয়া রোধ ও পশু ব্যবসায়ীদের নিরাপদে বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে 2041 সালের মধ্যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হওয়ার আশা করা হচ্ছে। হাটে থেকেই অ্যাকাউন্ট খোলা, ক্যাশ আউট সহ নানা সুবিধা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন। ঈদুল আজহার বাকি কয়েকদিন, এরই মধ্যে লক্ষ্মীপুরের 5 উপজেলার 63টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে। গতবারের চেয়ে এবার মাঝারি গরু 20 থেকে 25 হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত বছর থেকে দাম কিন্তু এখনো সহানুভূতির ভিতরে আছে, দাম বাড়তিও না কম না, ক্রেতাদের সাধ্যের ভিতরে আছে। এবার সব রকমের গরু আসে, দিলে অনেক জায়গাতে গরু আসে, এটা তো বড় বাজার, এটার স্যার বাজার বাংলাদেশও নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতে 52টি স্থানে বসেছে পশুর হাট। স্থানীয় চাহিদা মিটিয়ে পশু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে যশোরের শার্শার 7 মাইল পশুর হাট এখনো জমেনি। এখন কিভাবে বিক্রি করতে? ভারতীয় গরু প্রবেশ করায় দিনাজপুরে ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন বাজারে গরু ও মহিষের দাম বেশি। গরু কিনা সম্ভব হবে কিনা জানি না, তবে আশা রাখি সামনে ঈদ গরু তো অবশ্যই কিনতে হবে। ইন্ডিয়ান গরু ঢুকছে, এর জন্য দেশি গরুর চাহিদা কম, বাজার খারাপ, গরু বেচতে পারছি না। ভারতীয় গরুর কারণে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন। ভারতীয় কোনো গরু এখানে প্রবেশ করছে না। আমরা বিজিবি বা প্রশাসনের সাথে আমরা একাধিক বৈঠক করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরাও মানুষকে সচেতন করছি যে কোনোভাবেই যেন ভারতীয় গরু না আসে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে হাট আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রেনে আম পরিবহনে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ হচ্ছে মাত্র 1.5 টাকা, অথচ এতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, রেলের অব্যবস্থাপনা ও রুট সমস্যার কারণে এই উদ্যোগ সফল হচ্ছে না। এজন্য রেল বিভাগকে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি তাদের। এদিকে ধারাবাহিক লোকসান দিয়েও এই সার্ভিস চালু রাখা নিয়ে রেল বিভাগের বিরুদ্ধে উঠেছে নানা প্রশ্ন। আম পরিবহনে 2020 সাল থেকে রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে ঢাকায় যাতায়াতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেল বিভাগ। প্রতি কেজি আম পরিবহনে খরচ 1 টাকা 47 পয়সা। এতেও সাড়া নেই ব্যবসায়ীদের।
173 টন ধারণ ক্ষমতার ট্রেনে এবারও প্রথম দিনে আম গেছে মাত্র 4.5 টন। ট্রেনে আম পরিবহনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা টাকা খরচের পাশাপাশি ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের। ট্রেনে পাঠালে হয় তাকে কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে নিতে হয়। সেই ক্ষেত্রে তাদের কোনো ফিডব্যাক নাই যে কাস্টমারটাকে পাঠালাম তাকে যে তারা রিং দিবে বা SMS করবে এ ধরনের কোনো দায়িত্ব তাদের নাই। লোকসান দিয়ে এই সার্ভিস চালু রাখায় উঠেছে নানা প্রশ্ন। তবে এই খাতকে লাভজনক করতে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি ব্যবসায়ী নেতাদের। ডাক বিভাগ একেবারে বন্ধ অবস্থায় আছে, সেই ডাক বিভাগকে কাজে লাগার জন্য। তারই ফলশ্রুতিতে সচিব মহোদয় একটা কথা বলেছিল যে আমাদের সাথে এমইউ হচ্ছে এসএ পরিবহন আর সুন্দরবনের সাথে। যদি এসএ পরিবহন এবং সুন্দরবনের সাথে এমইউটা হয়ে থাকে তাহলে কেন ব্যবসায়িকদেররা কাছে এই মেসেজটা পৌঁছাতে পারলো না? তার ব্যর্থতা কে নেবে? প্রতি বছর ধারাবাহিকভাবে লোকসান হলেও তা লাভজনক করতে তেমন পদক্ষেপের কথা জানাতে পারেননি কর্তৃপক্ষ। মাননীয় মন্ত্রী আমাদের রাজশাহীতে এসে আমাদের বিভাগীয় কমিশনার অফিসে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের সাথে শেয়ার করেছেন বিষয়টা। এটা একটা প্রচারের একটা অংশ হিসেবে এবং এটা হবে আমরা আশা করি। আমরা আম মাত্র শুরু হয়েছে। 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আম পরিবহন করে মোট আয় হয়েছে 46,29,140 টাকা। এর বিপরীতে 1,47,22,000 টাকা লোকসান গুনতে হয়েছে রেল বিভাগকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঈদের আগে শেষ কার্য দিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। বেড়েছে সূচক ও লেনদেন। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 34 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 73 কোটি টাকার বেশি। এ সময় 56 ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বৃহস্পতিবার দিনের শুরু থেকে ইতিবাচক ডিএসইর প্রধান সূচক। প্রথম 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসই এক্স সূচক বেড়েছে 34.68 পয়েন্ট, অবস্থান 5117 পয়েন্টে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 423 কোটি 14 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 73 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 113টির। অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় বিচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম লিগ্যাসি ফুটওয়্যার, দ্বিতীয় অ্যাটলাস বাংলাদেশ, তৃতীয় অবস্থানে সমতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 6.47 পয়েন্ট। লেনদেন 116 কোটি 87 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।